আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও কিন্তু ভালো আছি। নতুন দিনের সূচনা নিয়ে শুরু করছি নতুন আরও একটি ভ্লগ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটি শুরু করেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যারা এই কাজটি করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সকালে দেখতেই পারছেন আমি কিন্তু কাজে ব্যস্ত হয়ে পড়েছি, যদিও এটা আমার মাঝে মাঝেই হয়, কারণ দেখা গিয়েছে যে আমার বারান্দায় যে করলা গাছটা আছে সেটা থেকে কিন্তু আমি প্রায় এভাবে করলা ছিঁড়ি, আর যেটা কিনা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, কারণ আপনারা কিন্তু এইটা অনেকটাই পছন্দ করেন। আর সকালবেলা আমি যেহেতু কতদিন পরে বাসায় এসেছি, আসার পরে কিন্তু আমার গাছটা একটু অন্যরকম বলতে একটু ঢলে পড়েছে, কারণ এই কয়েকদিন হচ্ছে যত্ন হয়নি। আর গাছটা কিন্তু অনেকটাই বৃদ্ধ হয়ে যাচ্ছে, গাছটা একটু মরে যাচ্ছে, কারণ গাছটার কিন্তু অনেক দিনই হয়েছে, আর অনেক দিনই কিন্তু আমাদের প্রায় এভাবে করে করলা খাওয়া হলো। আর ইতিমধ্যে তো দেখতেই পেরেছেন যে আমি হচ্ছে বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে গেলে যা হয় আর কি, বাসায় তো আপনাদের ভাইয়া ছিল, তারপরেও কিন্তু গাছগুলোর এইরকম অবস্থা। দেখা গেছে সে তো তার কাজ নিয়ে ব্যস্ত থাকতো, আর বারান্দায় কিন্তু কমই আসা পড়তো, যার কারণে হচ্ছে গাছটা আরও এইরকম হয়ে গিয়েছে। আজকে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো করলা পেরে নিয়েছিলাম। জানি না আজকে এটা কি লাস্ট খাওয়া নাকি আর হবে নাকি, সেটাও কিন্তু জানি না, কারণ গাছগুলো দেখে মনে হচ্ছিল আর হয়তো বা বেশি দিন আমাদের এইভাবে করলা খাওয়া হবে না। তারপর মনে সান্ত্বনা দিচ্ছিলাম, মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে একটা গাছ থেকে আমরা অনেক পরিমাণে করলা খেয়েছি। আর কিছু করলা কিন্তু আমি গাছে এভাবে রেখে দিয়েছিলাম, যেগুলো পেকে গিয়েছিল পাখির খাবারের জন্য, কারণ আপনারা জানেন আমার বেলকনিতে প্রায় সময় পাখি আসে। যাই হোক, তারপরে তো রান্না করার জন্য চলে এসে পড়লাম রান্নাঘরে। আজকে কিন্তু আমি কই মাছ বের করে নিয়েছি, আর সাথে হচ্ছে কিছু সবজিও কেটে নিয়েছি। এগুলো সাধারণত শীতের সবজি, যেটা কিনা শীতের মধ্যে না খেলেই নয়। ফুলকপি, সিম, তারপর কিছু আলু কেটে নিয়েছি, আর ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। প্রায় আমার ভাতটা হয়ে এসেছে, ভাতটা এক চুলায় বসিয়ে দিয়েছি, আরেক চুলায় তো দেখতেই পাচ্ছেন ফুলকপি সিদ্ধ করার জন্য কিন্তু বসিয়ে দিয়েছি। কোথাও বেড়াতে গেলে যখন আমরা বাসায় আসি, আমার কাছে কেন জানি না বাসায় আসার পর আমার কাছে একটু ওলটপালট মনে হচ্ছিল যে আপনাদের ভাইয়া রান্না করে এই জিনিসটা ওই দিকে, ওই জিনিসটা এই দিকে রাখার কারণেই নাকি এইরকমটা হচ্ছিল। আপনারাও কি বেড়াতে গেলে বা আসার পর এইরকম হয় নাকি, তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর মাছগুলো কিন্তু আমি এক চুলায় ভেজে নিয়েছি, আর অপর চুলায় কিন্তু আমি তরকারি কষানোর জন্য কিন্তু বসিয়ে দিয়েছিলাম। আর এই তো তরকারিটার জন্য কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি, সাথে হচ্ছে আলু, সিম আর হচ্ছে পেঁয়াজের কলিটা দিয়ে দিলাম, কারণ এগুলো হতে কিন্তু একটু সময় লাগবে। আর ফুলকপিটা যেহেতু আমি পরে ইউজ করব, কারণ ফুলকপিটা তো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। শীতের সবজি দিয়ে এইরকম খাবার কিন্তু ভালোই লাগে। শীতের দিনে যেহেতু অনেকেই বলে যে ফুলকপির একটা সিজন এসেছে, ফুলকপি খেতে খেতে আর ভালো লাগবে, যা রান্নাই দেখি না কেন ফুলকপি, কিন্তু ফুলকপিটা কিন্তু এই সিজনেই আমরা মূলত আমাদের কাছে বেশ ভালো লাগে। কিন্তু গরমের দিনে বলে না কেন, আমরা যতই ফ্রোজেন করি রাখি না কেন, এই স্বাদটা কিন্তু আর পাওয়া যায় না। মশলার সাথে কিন্তু সিম, আলু আর হচ্ছে পেঁয়াজের কলিটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, লবণও দিয়ে দিয়েছিলাম সাথে। আর বেশ সুন্দর করে একটু যখন হয়ে এসেছে, এর পর্যায়ে দিয়ে দিলাম ফুলকপিটা। দেখতেই পারছেন মাশাআল্লাহ, তরকারিটা রান্না করব কি, যখন আমি ফুলকপিটা দিয়েছিলাম দেখলাম একেবারে সাদা ডায়মন্ডের মতন তাকিয়ে আছে। আমি মনে করছিলাম যে কি সুন্দর দেখা যাচ্ছে। আসলে শীতের একটা সবজি যে পারফেক্টভাবে বের হয়, তখন কিন্তু সবজিগুলো এইরকম দেখতেই হয়, আমার কাছে ভালো লাগে। আর যখন বাজারের দিকে যাই তখনও কিন্তু দেখতে ভালো লাগে। যেমন মূলা জিনিসটা বলি না কেন, মূলা কিন্তু আমি খাই না, তারপরও মূলা জিনিসটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর যাই হোক, আমি অফ টপিকের কথা নাই বলি। আর এখন হচ্ছে তরকারির মধ্যে কিন্তু আমি কই মাছটা দিয়ে দিলাম, কারণ আর কই মাছটা কিন্তু আজকে আমার তরকারির তুলনায় কিন্তু মাছের পরিমাণটা কম, কারণ আজকে আমি যেই প্যাকেটটা বের করেছিলাম ফ্রিজ থেকে, দেখলাম এই প্যাকেটে মাত্র 4টা মাছই আছে। যাই হোক, ব্যাপার না, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে তরকারি শুধু তরকারিটাই অনেক পছন্দ করে, তাই এই জন্যই কিন্তু আমি আজকে এক পদে তরকারি রান্না করব। আজকে মূলত আরও কিছু আমি রান্না করিনি, কারণ গতকালকের কিছু তরকারি আমার বেঁচে গিয়েছিল, আর ছোট্ট সংসারের
জন্য দেখা গিয়েছে যে কিছু রয়ে গেলে কিন্তু এই এনাফ। আর লাস্ট পর্যায়ে আমি ছাক বাটা দিয়ে দিচ্ছি। মানে যারা হচ্ছে গিয়ে বিক্রমপুরের বা আশেপাশের অনেক অঞ্চলে হচ্ছে ছাক বাটা খেয়ে থাকেন, কিন্তু আমরা বিক্রমপুরেরা হচ্ছে মাছের তরকারিতে কিন্তু মাস্ট একটা ছাক বাটা ব্যবহার করি। আর এইটা অনেকেই মানে রেসিপিটা জানতে চাচ্ছেন, কিন্তু আমার সময়ের অভাবে হচ্ছে আমি রেসিপিটা দিতে পারছি না। যেহেতু বাসায় অনেকগুলো ছাক বাটা করা আছে, সেই জন্য আর কি আমি ওইটা শেষ হওয়ার চিন্তাতে আছি, কখন হচ্ছে মানে ওইটা শেষ হবে আর কখন হচ্ছে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। যাই হোক, অবশ্যই একদিন খুব শীঘ্রই হচ্ছে আপনাদের সাথে ছাক বাটার রেসিপিটা নিয়ে আসব। আর এই তো ছাক বাটারটা দেওয়ার পর আমি কিন্তু খানিকটা পরিমাণে রাখবো আর হচ্ছে একটু বেশি করে ধনেপাতা দিয়ে দেব, কারণ এই সিজনে ধনেপাতা না দিলেই নয়। আর ধনেপাতাগুলো মানে আমি আগে থেকে দিয়ে দেই। দেখা গিয়েছে যে ধনেপাতাটা আগে থেকে দিলে মানে পানিটা শুকানোর আগে থেকে দিলে হয় কি মানে তরকারিটার মধ্যে কিন্তু একেবারে সুন্দর করে পারফেক্টভাবে মিশে যায়। আর আমরা যখন খেতে বসেছিলাম মানে একটা প্লেটেই হচ্ছে আজকে আমি একটু বেশি করে ভাত নিয়ে নিয়েছি, কারণ আফরাকে হচ্ছে খাইয়ে দিব। আফরা যখন এক নোকমা খেয়েছে এরপরেই বলে যে আমি আর খাবো না, কারণ সে হচ্ছে বলছিল যে মাংস দিয়ে ভাত খাবে। মানে এই মুহূর্তটা আমার কাছে এতটা খারাপ লাগছিল যে মেয়েটা কিছুই খেলো না, কারণ আজকে আমি ওর জন্য এক্সট্রাভাবে কোনো মাংসটাও রান্না করিনি, কারণ ভেবেছিলাম যে আমাদের সাথে এভাবে করে খাইয়ে দিব। কারণ ও বেড়াতে যাওয়ার পর যখন বাসায় এসেছে তখনও কিন্তু ওর শরীরটা একটু খারাপ লাগছিল, মানে কেন জানি না, মানে ও হচ্ছে কয়েকদিন যাবতে ভাত খেতে চাচ্ছে না। যাই হোক, এখন আমি খেয়ে নেব। মেয়ে তো দুপুরবেলা ভাত খেলো না, কারণ ওকে তো খাওয়াতে হবে। আর ও বায়না করছিল যে মাংস ছাড়া ভাত খাবে না, তাই হচ্ছে আমি মানে সাথে সাথে একটা মুরগি বের করে তারপর এভাবে করে কেটে নিয়েছি, মানে যতক্ষণ ছুটতে লেগেছিল। আর বিকালবেলাতে হচ্ছে ওর জন্য আমি মাংস রান্না করার জন্য এসে পড়লাম রান্নাঘরে। আর প্রথমে হচ্ছে আজকে ভাবছিলাম যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু কষিয়ে নেব না, মানে মাংসের মধ্যেই হচ্ছে এভাবে করে হাতে মেখে তারপর কষিয়ে রান্না করব। আর আজকের রান্নাটায় মূলত আমি বেশি পরিমাণে কিন্তু কাঁচামরিচ দিইনি, মাত্র 3-4টা কাঁচামরিচ দিয়েছিলাম, যদিও মানে সাথে ভাবছিলাম যে আমরাও খাবো সেই জন্য আর কি অল্প পরিমাণে দিলাম। আর আদা রসুন বাটা, মশলা মানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, আর সাথে একটুখানি দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল। আর তেল দিয়ে কিন্তু আমি এভাবে সুন্দর করে মাখিয়ে নিব। আর এটাকে হচ্ছে কষিয়ে মানে যতক্ষণ পর্যন্ত না দেখা গিয়েছে যে পানিটা শুকনা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে রান্না করে নেব। অনেক সময় দেখা গিয়েছে যে একটু অন্য ওয়েতে মুরগি মাংস বা গরুর মাংসটা খেতে কিন্তু ভালোই লাগে। আমি মাঝে মাঝে এইভাবেও কিন্তু রান্না করে নিই। আর দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংসটা কিন্তু মানে কষানো প্রায় হয়ে এসেছে। আর আজকে এই মুরগির মাংসটা রান্না করতে করতে কিন্তু আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তো আজকের ভিডিওটি শেষ করছি এখানেই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।